ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যে এটা স্পষ্ট হয়ে গেছে যে কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ক্ষমতাসীন বিজেপিও সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। কিন্তু এই নির্বাচনের আগে নানা রকম সমীক্ষা, এমনকি বুথ ফেরত সমীক্ষাতেও একটা বিষয় খুব স্পষ্ট করে হয়েছে, উঠে এসেছিল এবং অভিন্নভাবে উঠে এসেছিল। সেটা হচ্ছে যে বিজেপি এককভাবে অনেক বেশি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পাবে, কার্যত তা হলো না। এবং আরেকটা ঘটনা ঘটলো যে যে কংগ্রেস দলটি ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল গত নির্বাচনে মাত্র 52টি আসন পেয়েছিল, তারা এবার 99টি আসন পেয়েছে। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মল্লিকার্জুন খার্গে বলেছেন যে বিজেপির এটা একটা নৈতিক পরাজয়। আমরা সেই প্রসঙ্গটা পরে আসি, কিন্তু যে জিনিসটাতে এখন স্পষ্ট হয়ে গেছে যে বিজেপি যে নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনে বিজয় লাভ করার ক্ষেত্রে, জয়লাভ করার ক্ষেত্রে যে ধরনের কথাবার্তা বিজেপি সম্পর্কে শোনা যাচ্ছিল তা কার্যত হলো না। এর পেছনে কারণ কি? আমরা এই নির্বাচন নিয়ে শুরু থেকেই কাজ করছি এবং নির্বাচনের ফলাফল নিয়ে আপনাদেরকে যথাসময়ে বিভিন্ন সময় জানিয়েছি। এবং আমাদের সঙ্গে সবসময় থেকেছেন প্রথম আলোর ভারতে যেসব প্রতিনিধিরা আছেন তাঁরা। প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি সৌম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয় নিয়ে কথা হচ্ছিল এবং তার কাছেই জানতে চেয়েছিলাম যে বিজেপির এই যে কার্যত অপেক্ষাকৃত খারাপ ফলাফল, এর পেছনে কারণগুলো কি? এই মুহূর্তে যা ফলাফল আমাদের কাছে এসেছে তাতে পরিষ্কার যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এই জোটটা তারা সরকার গঠন করছে, কিন্তু আগের তুলনায় অনেক 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 কম সংখ্যা নিয়ে। বিজেপি তারা 240-এ আটকে গেছে। গতবার তারা পেয়েছিল একাই 303টি ভোট এবং এনডিএ গতবারে পেয়েছিল 353 ভোট। সেখানে এবারে তারা 300 পর্যন্ত ক্রস করতে পারেনি, 290-এ গিয়ে আটকে রয়েছে। পক্ষান্তরে ইন্ডিয়া জোট, যেটা বিরোধীদের যে জোট, সেই জোটে কংগ্রেস একা 100-র এক কম আসন অর্থাৎ 99-এ গিয়ে আটকে রয়েছে, কিন্তু প্রায় 244টা ভোট তারা কিন্তু পেয়েছে বিরোধী পক্ষ। যে বিরোধী পক্ষের ভোট গতবারে অর্থাৎ 2019 সালে ছিল মাত্র 94টা। অর্থাৎ যে দোর্দণ্ড প্রতাপ নিয়ে এবং যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নরেন্দ্র মোদী 2014 এবং 2019-এ ক্ষমতায় এসেছিলেন, তার ধারে কাছে এবারে যেতে পারেননি। ভোটের আগে যতগুলো জনমত জরিপ হয়েছে প্রত্যেকটাতেই তাদের বলেছিল বিজেপি এবং এনডিএ প্রবল সংখ্যাধিক্য নিয়ে আগের দুবারের মতোই তারা সরকার গঠন করবে। এই যে বিপুল একটা পার্থক্য, এই পার্থক্যটা দেখা গেল ভোটের ফল প্রকাশিত হওয়ার পরে। এবারে বিজেপি তাদের প্রত্যাশা মতন ফল করতে পারলো না বা এনডিএ করতে পারলো না, তার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ, এবারে তাদের বিরুদ্ধে যে জোটটা তৈরি হবে কি হবে না, কিভাবে হবে কিভাবে হবে না, অনেক টানাপোড়েনের পরে আলটিমেটলি যে জোটটা দাঁড়ালো, যে ইন্ডিয়া জোটটা দাঁড়ালো, তারা কিন্তু সর্বত্র একই ঢঙে একই সুরে প্রচার করে গেছে। এটা কিন্তু ইউনিক, এই জিনিসটা কিন্তু আগে কখনো হয়নি। কিভাবে প্রচার করেছে না, তারা বিজেপির চেরা ছকে যেতে চায়নি। বিজেপি যে ছকেতে টেনে আনতে চেয়েছে বিরোধীদের, অর্থাৎ ওই হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা, সেই ছকেতে তারা পা দেয়নি। পা না দিয়ে কংগ্রেস থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে, সমাজবাদী পার্টি থেকে শুরু করে অন্যান্য সমস্ত পার্টি, শিবসেনার উদ্ধব ঠাকরে, এনসিপি, ডিএমকে, প্রত্যেকে একই সুরে 3-4টে বিষয়ের ওপরে তাদের যে সরকারের বিরুদ্ধে যে আক্রমণ সেটাকে সানিয়ে রেখেছে। প্রথম হচ্ছে অসম্ভব বেকারত্ব। এই যে একটা জবলেস গ্রোথ সারা ভারতে গত 10 বছর ধরে চলছে, একটা মানুষের চাকরি নেই, বিপুল হাহাকার চাকরির বাজারে, সেইটাকে তারা তুলে ধরেছে। দ্বিতীয়ত তুলে ধরেছে অসম্ভব মূল্য বৃদ্ধি, প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া, সাধারণ মানুষের মধ্যে যেটা প্রতিফলিত হচ্ছে, দেখা যাচ্ছে তাদের ক্ষোভ বাড়ছে। তৃতীয়ত তারা তুলে ধরতে এসেছে এই বড়লোক এবং গরিব, ধনী এবং দরিদ্রের এই যে বৈষম্য, এই যে দুটো ক্লাস সৃষ্টি হয়ে গেছে, যা যেটাখানে বিরোধীরা যেই সরকারকে, মোদী সরকারকে বলছে সুটবুট্টি সরকার, আম্বানি আদানি সরকার, তারা শুধু শিল্পপতিদের সরকার, এইটাকে তারা তুলে ধরেছে। কৃষকদের যে প্রতি যে বৈষম্য, যে অন্যায় অবিচার, তাদের প্রতি যে আচরণ, সেটাকে বড় করে তুলে ধরেছে। পাশাপাশি যেটা বড় করে তুলে ধরা হয়েছে এবং যেটা রাহুল গান্ধী বা কংগ্রেসের যেটা অবদান, সেটা হচ্ছে গণতন্ত্র এবং ভারতের সংবিধানের বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। বিজেপি যদি ক্ষমতায় আসে, বিজেপির বিভিন্ন নেতা যেটা বলছেন যে আমরা 400 আসন চাই। 400 আসন কেন চান সেটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে না, তারা এলে সংবিধানটাকে বদল করে দেবে।
আর এই সংবিধান বদলের অর্থটা কি সেটা কিন্তু কংগ্রেস এবং বিরোধীরা খুব ভালোভাবে প্রচার করতে পেরেছে। কি না, সংবিধানের প্রণেতাকে ডক্টর ভীমরাও অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর, তিনি সংবিধানের রচয়িতা। তিনি হচ্ছেন দলিত আইকন। দলিতদের ভেতরে আর কিছু নেই, কিছু অবশিষ্ট নেই। তারা সব দিক থেকে মার খায়, তারা জাতপাতে মার খায়, অর্থনীতিতে মার খায়, সামাজিক দিক থেকে মার খায়। তাদের কাছে গর্বের বিষয় একটাই, সেটা হচ্ছে আম্বেদকরের তৈরি কনস্টিটিউশন। এই যে প্রচার, এই প্রচারটা কিন্তু আসমুদ্র হিমাচল কিন্তু পৌঁছে গেছে, যার ফলে দেখা যাচ্ছে যে বিজেপি এবারে দলিত ভোট কম পেয়েছে 37টা আসনে। দলিতরা যারা দলিত সংগঠন, দলিত দল, মায়াবতীর দল প্রধানত, তাদের থেকে বিজেপির দিকে চলে গিয়েছিল তাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য, সেখান থেকে তারা ফেরত এসে তারা মায়াবতীর দিকে যায়নি। যেহেতু মায়াবতী এবারে নির্বাচনে সেভাবে লড়ছেন না, তাদেরকে বিরোধীরা তাকে বিজেপির বি টিম হিসেবে প্রতিপন্ন করে দিয়েছে, সেই জন্য তারা চলে এসছে কংগ্রেসের দিকে, ইন্ডিয়া জোটের দিকে, সমাজবাদী পার্টির জোটের দিকে, পশ্চিমবঙ্গে তৃণমূলের দিকে বিপুলভাবে এসছে। মহারাষ্ট্রে এই যে বিরোধী যে জোট রয়েছে কংগ্রেস, এনসিপি এবং শিবসেনার উদ্ধব ঠাকুরের মধ্যে, তাদের দিকে বিপুলভাবে চলে এসে এটা আমরা দেখতে পেয়েছি। এতে বিজেপির ডাইরেক্ট ক্ষতি হয়েছে। এবং আমরা যদি দেখি রাজস্থান থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে, পাঞ্জাব থেকে শুরু করে, পশ্চিম উত্তরপ্রদেশ শুরু করে পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকায় যে দলিত যে ভোট আছে, সেই ভোটটা বিজেপির বিরুদ্ধে গেছে। যার জন্য কংগ্রেস ভালো করেছে, রাজস্থানে কংগ্রেস ভালো করেছে, হরিয়ানাতে কংগ্রেস ভালো করেছে, পাঞ্জাবে কংগ্রেস এবং সমাজবাদী জোট ভালো করেছে, উত্তরপ্রদেশে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অগ্নিবীর প্রকল্প। বিজেপি এই রেগুলার যারা জওয়ান, যারা সেনাবাহিনীতে ভর্তি হয়, তাদেরকে পার্মানেন্ট জওয়ান হিসেবে সেই করে দিয়েছে, দিয়ে সংক্ষিপ্ত ট্রেনিং দিয়ে 4 বছরের জন্য তারা জওয়ান নিয়োগ করার একটা প্রকল্প নিয়েছে, যেটাকে বলা হচ্ছে অগ্নিবীর প্রকল্প। এই অগ্নিবীর প্রকল্পে প্রত্যেক মাসে তারা একটা টাকা পাবে, 4 বছর ধরে তারা একটা বেতন পাবে, অন্যান্য সুবিধে পাবে, এবং 4 বছর পরে তাদেরকে অবসর নিতে হবে। অবসরকালীন তাদের একটা ভাতা দেওয়া হবে 11 লক্ষ টাকা। অর্থাৎ একটা 17, 18, 19 বছরের ছেলে যে সেনাবাহিনীতে ঢুকছে, সে 22, 23-এর সে বেকার হয়ে যাচ্ছে, সে 11 লক্ষ টাকা তার হাতে থাকছে, সেটা দিয়ে সে কি করবে না করবে তার কোনো নিশ্চয়তা নেই। এর ফলে যেটা হয়েছে, সেনাবাহিনীতে একটা বিপুল অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই এন্টায়ার রাজস্থান থেকে শুরু করে হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশের যে বিপুল সংখ্যক হিন্দি হার্টল্যান্ডের যারা সেনাবাহিনীতে যায় যে সমাজ, তাদের ভেতরে আগেই বিক্ষোভ ছিল। এই বিক্ষোভটাকে অত্যন্ত বড়ভাবে তুলে ধরেছে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট, কারণ রাহুল গান্ধী এবং অখিলেশরা তারা প্রচার করেছেন যে ক্ষমতায় এলে, 4 জুনের পরে ক্ষমতায় এলে তারা প্রথমেই যেটা কাজটা করবে সেটা হচ্ছে এই অগ্নিবীর প্রকল্পকে ছিঁড়ে নোংরা ফেলার বাক্সে ফেলে দেবে। আমরা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম বিজেপির ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচন নিয়ে, বিজেপির অবস্থান নিয়ে, এবং আমরা যেটা শুনলাম তিনি বেশ কিছু কারণের কথা বললেন। সেই কারণগুলোর এখন চুলচেরা বিশ্লেষণ হবে, ভারতের রাজনৈতিক পরিমণ্ডলেও নিশ্চয়ই এই নিয়ে আরও অনেক কথাবার্তা হবে। কিন্তু এখন যেটা নিশ্চিত হয়ে গেছে যে ভারত আবার একটি মিলিঝুলি সরকার বা একটি জোট সরকারের দিকে এগিয়ে চলেছে, এবং বিজেপি সরকার একটি জোট সরকারের দিকে এগিয়ে চলেছে। সেই সরকার কতটুকু আস্থাশীল হবে, কতটুকু টেকসই হবে, বা তার স্থায়িত্ব কতটুকু থাকবে, সেটাই এখন প্রশ্ন।